গ্রামের একদম শেষ প্রান্তে একটা ঝুপড়ি ঘর, চারদিকে অভাবের কালো ছায়া। সাগর আর নদী দুজনে মিলে দিনমজুরের কাজ করে, কোনো মতে পেট চালায়। আজ 3 দিন হলো ঘরে চাল নেই। নদী, ঘরে তো চালের একটা দানাও নাই। আজ 3 দিন হলো দুজনে মিলে না খেয়ে আছি। এই জীবন আর ভালো লাগে না। মন খারাপ করো না সাগর, উপরে সৃষ্টিকর্তা আছেন। আজ না হয় উপোস থাকব, কাল নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। তোমার এই ধৈর্যের কথা ভাবলে আমার বুকটা ফেটে যায়। তোমায় কত স্বপ্ন দেখাইছিলাম, অথচ আজ পথের ফকিরের মতো দশা আমাদের। আমরা তো দুজনে একসাথে আছি, একে অপরের দুঃখ ভাগ করে নিচ্ছি। এটাই তো আমার কাছে মস্ত বড় পাওয়া। সুখ তো শুধু টাকার মধ্যে না। কিন্তু রমেশের দিকে তাকাও, সে আমারই আপন ভাই, অথচ তার কত টাকা, কত প্রভাব, অথচ আমাদের দিকে একবার ফিরেও তাকায় না। ভাইয়ের কাছে আর হাত পাততে হবে না আমাদের, নিজের পায়ের ওপর দাঁড়ানোর চেষ্টা করা ভালো। ভাগ্যের লিখন তো আর খণ্ডানো যায় না। সে আমাদের কোনো খবরই নেয় না, বরং অন্যের সামনে আমাদের ছোট করে রাখে। বড় লোকের কাছে গরিবের আর্তনাদ কি আর পৌঁছায়? সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, তিনিই আমাদের পথ দেখাবেন। তিনি তো কখনো মানুষের কষ্ট সহ্য করেন না। তুমি ঠিক বলেছ নদী, চলো আজ বনে যাই। কিছু কাঠখড়ি সংগ্রহ করতে পারলে বাজারে বিক্রি করে 2 পয়সা মিলবে। হ্যাঁ চলো, দেরি করলে আবার সন্ধ্যা নেমে আসবে, তখন জঙ্গলের পথ চেনা দায় হবে। অভাবের তাড়নায় সাগর ও নদী তাদের জীর্ণ কুঁড়েঘর ছেড়ে বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গ্রামের উঁচু জায়গায় রমেশের বিশাল অট্টালিকা, দামি আসবাব আর বিলাসিতায় ঠাসা ঘর। ধনের গরমে রমেশের অহংকার যেন মাটি ছাড়িয়ে আকাশ ছুঁয়েছে। তার স্ত্রী সুমনাও ক্ষমতার মোহে অন্ধ। সুমনা, বাইরের ওই জায়গাটা বড় ফাঁকা লাগছে। ওটা কিনে ফেললে আমার খামারের সীমানাটা আরো বড় হবে। জায়গাটা তো তোমার ভাইয়ের, সাগর আর নদীর ভিটে মাটি। ওটা ওটা নিয়ে কেন অকারণে টানাটানি করছো? ভাইয়ের জমি কি? ওটা আমারই হওয়ার কথা ছিল পৈতৃক সূত্রে, কিন্তু কপাল গুণে সাগর ওটা নিজের নামে করে নিয়েছে। এখন সময় হয়েছে ওটা নিজের করে নেওয়ার। কিন্তু তারা তো ওখানে থাকছে, জায়গাটা নিজের করতে গেলে তো তাদের পথে বসাতে হবে। এটা কি ঠিক হবে? তাতে আমার কি? তাদের ওখানে থাকতে দেওয়াই তো আমার মস্ত বড় ভুল হয়েছে। এখন থেকে আমি আর কোনো ছাড় দেব না। তুমি যা ভালো বোঝো তাই করো, কিন্তু সাগরের বউ নদীটা বড্ড জেদি। সে সহজে জায়গা ছেড়ে নড়বে বলে তো মনে হয় না। আমার টাকা আর ক্ষমতার কাছে সবাই নতজানু হতে বাধ্য। সাগরের তো সে সাধ্য নেই যে আমার সাথে পাল্লা দিয়ে টিকে থাকবে। গ্রামের মানুষ আমাদের খুব ভয় পায়, তুমি তো তা জানোই। তোমার দাপটের কাছে কারোরই কিছু বলার সাহস নেই। ভয় পাওয়ার জন্যই তো দিনরাত রক্ত জল করা টাকা কামিয়েছি। ক্ষমতা না থাকলে দুনিয়াতে বেঁচে থাকার কোনো মানেই হয় না। বেশ, কালই তাহলে সব ব্যবস্থা করো। সাগরের সংসার যেন আর ওই ভিটেতে না টিকে, ওদের ভিটে ছাড়া করো। লোভের বশবর্তী হয়ে রমেশ এবং তার স্ত্রী সুমনা নিজেদের আপন ভাইকে পথে বসানোর এক নীল নকশা তৈরি করল। পরদিন সকাল, কড়া রোদের মাঝে রমেশ তার লাঠিয়াল বাহিনী নিয়ে এসে হাজির হয়েছে সাগরের কুঁড়ে ঘরের সামনে। আজ সে সাগরের শেষ সম্বলটুকু কেড়ে নিতে বদ্ধপরিকর। ভাই, এই সামান্য ভিটেটুকু আমাদের জন্য রাখ। আমরা এখান থেকে কোথায় যাব? আমাদের যে আর কোনো আশ্রয় নেই। এটা আমার দলিল করা জমি। তোদের মতো ভিখারির দয়ায় আমি আমার সম্পদ হাতছাড়া করতে পারি না। আজই জায়গা খালি কর। আমরা তো ভাই তোমারই রক্ত, তুমি এমন পাষাণ হতে পারলে কিভাবে? এই গরিবকে বের করে দিয়ে তুমি কি শান্তি পাবে? আমাদের বাড়ি থেকে বের হও। এই ভিটেতে এখন থেকে আমাদের আয়েশ করার জায়গা হবে। রক্ত তো রক্তের উপর এমন অত্যাচার করতে পারে না। ভাইয়ের ভিটে কেড়ে নিয়ে তুমি কি মনে করছো সুখে থাকবে? টাকা যেখানে কথা বলে সেখানে রক্তের সম্পর্ক ম্লান। আমার জমি আমাকে বুঝিয়ে দে, নয়তো জোর করে বের করে দেব। দেরি করো না, এদের বের করে দাও। এরা শুধু ফালতু বকছে, এদের কোনো দাম নেই এখানে। সৃষ্টিকর্তা সব দেখছেন রমেশ। আজ তুমি জোর দেখাচ্ছ, মনে রেখো ন্যায় বিচার একদিন হবেই। সৃষ্টিকর্তাকেও আমি আমার টাকার জোরে কিনে নেব। টাকা থাকলে ধর্মের চেয়েও ক্ষমতার দাম বেশি।
চলো সাগর, এই অভিশপ্ত ভিটে আমাদের আর দরকার নেই। যারা নিজের রক্তের সাথে বেইমানি করতে পারে তাদের কাছে কিছুই পাওয়ার নেই। আপন ভাইয়ের নিষ্ঠুরতায় সর্বস্ব হারিয়ে সাগর ও নদী গ্রাম ছেড়ে অজানার উদ্দেশ্যে পা বাড়াল। ঘন জঙ্গল, চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর হিংস্র পশুর ভয়। সাগর আর নদী গাছের ডালপালা দিয়ে কোনো রকমে একটি কুঁড়ে ঘর তৈরি করেছে। অভাবের গ্লানি আর বনের অনিশ্চয়তা তাদের নিত্যদিনের সঙ্গী। নদী, বনের এই আঁধার আর নিস্তব্ধতায় থাকতে খুব কষ্ট হচ্ছে তোমার। আমি তো তোমায় ভালো রাখার স্বপ্ন দেখিয়েছিলাম, অথচ আজ বন্য পশুর মতো দিন কাটাচ্ছি। না সাগর, তোমার সাথে থাকলে কুঁড়ে ঘরও আমার কাছে রাজপ্রাসাদ। মানুষের ভিড়ে থেকেও যে অমানুষের হাতে আমরা অপমানিত হয়েছি, তার চেয়ে এই বনের নিভৃত বাস অনেক ভালো। আমি বড়ই অসহায়। কাল সারাদিন ঘুরেও একটা বুনো ফল ছাড়া কিছুই সংগ্রহ করতে পারিনি। তোমাকে এই কষ্টে রাখা আমার জন্য বড় অপমানের। ধৈর্য ধরো সাগর, সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের এই দুর্দিন কাটিয়ে দেবেন। তোমার এই কষ্টের মাঝেও আমি শান্তি খুঁজে পাই। কিন্তু রাতের বেলা যখন বুনো জানোয়ারের গর্জন শুনি, তখন বুকটা ভয়ে কেঁপে ওঠে। তোমার নিরাপত্তা নিয়ে খুব চিন্তায় থাকি আমি। আমরা তো মানুষের হাত থেকে বেঁচে আছি, পশুর ভয় তো থাকবেই, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের এই প্রতিকূলতায় একা ছেড়ে দেবেন না। রমেশের কথা ভাবলে এখনো রাগে গা রিরি করে। আপন রক্ত হয়েও সে কিভাবে আমাদের সাথে এমনটা করতে পারল? প্রতিহিংসা নিয়ে ভেবো না সাগর, সে তার পাপের ফল নিশ্চয়ই পাবে। আমাদের এখনকার লক্ষ্য শুধু বেঁচে থাকা। মানুষের চেয়ে বন্য পশু অনেক ভালো। অন্তত বন্য পশুর মধ্যে ছলনা নেই, কিন্তু মানুষের মুখ চেনা বড় কঠিন। ঠিক বলেছ, মানুষের মনের ভেতর যে কত গভীর কালো অন্ধকার লুকিয়ে থাকে তা রমেশকে না দেখলে বিশ্বাস করতাম না। প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে তারা দুজন বাঁচার চেষ্টা করছিল, কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য কিছুই লিখে রেখেছিল। এভাবেই বনের গহীনে অভাবের সাথে লড়াই করে কেটে গেল অনেকগুলো দিন। তারা নিজেদের নতুন জীবনকে মেনে নিয়েছিল। হঠাৎ একদিন অলোকপুর রাজ্যের রাজা শিকারে বের হয়ে বনের গভীরে দিগ্ভ্রান্ত হয়ে পড়লেন। ক্লান্তিতে এবং তৃষ্ণায় কাতর রাজা পথ খুঁজতে খুঁজতে কোনো রকমে সাগর ও নদীর কুঁড়েঘরের দরজায় এসে লুটিয়ে পড়লেন। তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই কুটিরে কেউ কি আছেন? দয়া করে আমাকে একটু জল দিয়ে বাঁচান। হগু সাগর, শুনছ? বাইরের দিকে কেউ আর্তনাদ করছে। আপনি কে? বিপদে পড়ে এখানে কেন এলেন? আপনাকে দেখে তো সাধারণ পথচারী বলে মনে হচ্ছে না। আমি পথভ্রষ্ট একজন শিকারী। সারাদিন বনের গোলক ধাঁধায় ঘুরে শরীর আর চলছে না। শরীর দুর্বল হয়ে পড়েছে। যদি একটু আশ্রয় দিতেন। আপনি তো বেশ কাহিল হয়ে পড়েছেন। আসুন, ভেতরে এসে বসেন। আমাদের এই ভাঙা ঘরটা ছাড়া আর কোনো সম্পদ নেই, তবে এইটুকু অন্তত আপনার মাথা গোজার ঠাঁই হতে পারে। আপনার পোশাক এবং রাজকীয় ভঙ্গি তো অন্য কথা বলছে। এই গভীর অরণ্যে আপনি একা এলেন কি করে? সাধারণ কেউ তো এখানে আসার সাহস করে না। আমি এই রাজ্যের রাজা। শিকারের নেশায় মত্ত হয়ে সঙ্গীদের থেকে আলাদা হয়ে পড়েছি। এই জঙ্গল আমার চেনা নেই, তাই দিশেহারা হয়ে পড়েছি। এই কি বলছেন? স্বয়ং মহারাজ আমাদের মতো হতদরিদ্রের দোরগোড়ায়? আপনাকে আশ্রয় দেওয়া আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। আমরা ধন্য। পরিচয় বা সম্মান এখন বড় নয় বন্ধু। তৃষ্ণায় আমার প্রাণ বের হয়ে যাচ্ছে। তোমাদের কাছে যা আছে তাই দিয়ে আমাকে বাঁচাও। নদী তার কুঁড়েঘরের সামান্য উপকরণ দিয়েই রাজার সেবা করতে লাগল। নিজের চরম দারিদ্র্য থাকা সত্ত্বেও তাদের আন্তরিকতায় রাজা অভিভূত হয়ে পড়লেন। মহারাজ, আপাতত এই বুনো লতাপাতার নির্যাসটুকু পান করুন। আপনার শরীরটা ভীষণ উত্তপ্ত। আশা করি এই সামান্য পথ্যটুকু খেলে আপনি কিছুটা হলেও আরাম পাবেন। তোমরা অকল্পনীয় দয়ালু। তোমাদের এই জীর্ণ কুটিরের ছাউনি দিয়ে আকাশ দেখা যায়, অথচ তোমাদের হৃদয়ের বিশালতা আকাশকেও ছাড়িয়ে গেছে। এমন নিঃস্বার্থ সেবা আমি আগে কখনো দেখিনি। মহারাজ, আতিথেয়তা তো আমাদের সংস্কৃতির অংশ। আমাদের ঘরে খাবার কম থাকতে পারে, কিন্তু মানুষের সেবা করার সাধ্যটুকুর অভাব নেই। এতে আমাদের কোনো মহত্ব নেই।
আছে শুধু কর্তব্যবোধ। তোমাদের এই চরম অভাবের দৃশ্য আমার চোখে জল আনছে। তোমরা তো এমন জীবন পাওয়ার যোগ্য নও। কোন অভিশপ্ত পরিস্থিতির শিকার হয়ে তোমরা আজ বনের এই অন্ধকারে আশ্রয় নিলে? অভাব আমাদের চিরস্থায়ী সঙ্গী, কিন্তু সেই অভাবকে পুঁজি করে আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছে আমাদেরই খুব কাছের মানুষ। সেই বিশ্বাসঘাতকতার কারণেই আজ এই বনবাস। এই কি বিস্ময়কর কথা! মানুষের লোভ কি তবে রক্তের সম্পর্কের চেয়েও বেশি শক্তিশালী? এই জঘন্য নিষ্ঠুরতার কাহিনী আমার হৃদয়ে তীব্র আঘাত করছে। আমার নিজের ভাই ক্ষমতার নেশায় অন্ধ হয়ে আমাদের সব অধিকার কেড়ে নিয়েছে মহারাজ। ভিটে মাটি থেকে উচ্ছেদ করে আজ আমাদের এই হিংস্র পশুর মাঝে ঠেলে দিয়েছে। আপন ভাই এমনটা করতে পারে? ছি, ক্ষমতার জন্য এতটা নিচে নামা যায়? তোমরা কি বিচার চাইনি, নাকি সেই ভয়ের কারণে তোমরা মুখ বুজে সব সহ্য করেছ? অভিযোগ জানানোর মতো সামর্থ্য আমাদের ছিল না মহারাজ। আর সব বিচার মানুষের দরবারে হয় না। আমরা আমাদের ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি, সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখেই বেঁচে আছি। তোমরা সত্যিই এক অনন্য মানসিকতার মানুষ। এই অবিচার আমি নীরব দর্শকের মতো দেখতে পারি না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই অন্যায়ের সঠিক বিচার আমার রাজদরবার থেকেই হবে। রাজার মনে সাগরের পরিবারের প্রতি করুণা ও শ্রদ্ধার জন্ম নিল। তিনি স্থির করলেন এই অবিচারের উপযুক্ত বিচার করবেন। আর অন্যদিকে অট্টালিকায় রমেশের দাপট যেন বেড়েই চলেছে। কিন্তু ক্ষমতার মসনদে সুমনার নজর অনেক আগে থেকেই ছিল। সুমনা অত্যন্ত চতুরতার সাথে রমেশকে কৌশলে ভুল বুঝিয়ে তার সমস্ত সম্পত্তির দলিলে আগেই স্বাক্ষর করিয়ে নিয়েছে। আজ সন্ধ্যায় সেই গোপন ছকটি যখন সে প্রকাশ্যে আনল, তখন রমেশের পায়ের তলার মাটি সরে গেল। রমেশ, তোমার ক্ষমতার দাপট দেখানোর দিন শেষ। এখন থেকে এই বাড়ির দলিলপত্র আর ব্যাংকের সমস্ত হিসাব আমার নিয়ন্ত্রণে, কারণ সব সম্পত্তি এখন আইনত আমার নামে। মানে তুমি কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোন দলিলের কথা বলছো তুমি? তুমি কি আমাকে ভুলিয়ে ভালিয়ে কোনো কাগজে সই করিয়েছো? সংসার কেবল আবেগ আর মিষ্টি কথায় চলে না রমেশ, চলে অর্থ আর প্রভাব দিয়ে। তুমি ইদানিং খুব দুর্বল আর অকেজো হয়ে পড়েছ, তাই সমস্ত দায়ভার আর সম্পদ আমি আমার নিজের নিয়ন্ত্রণে নিয়েছি। তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে? আমাদের সাজানো সংসারটাকে তুমি কি নিজের লোভে ধূলিসাৎ করে দিতে চাইছো? ভালোবাসা আর আবেগ বইয়ের পাতায় সুন্দর দেখায়, বাস্তবে নয়। এই অট্টালিকা আর ক্ষমতার প্রভাবই এখন আমার কাছে আসল, আর তা এখন আমার হাতের মুঠোয়। আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, ভালোবেসেছিলাম। আজ সেই ভালোবাসার বিনিময়ে তুমি আমাকে পথের ভিখারি বানিয়ে দিলে। ভালোবাসা দিয়ে কি হবে? যেই জায়গায় টাকা আছে ওই জায়গায় সুখ আছে। এটা তো তোমারই কথা। টাকা থাকলে সবকিছুই পাওয়া যায়। আমি কি তাহলে কিছুই পাবো না? আমার জীবনের সব অর্জন তুমি এভাবে এক নিমেষে কেড়ে নিলে। তোমার জন্য বাড়ির বাইরের রাস্তাটা খোলা আছে। আমার দয়া হয়েছে বলেই আজ রাতটুকু এখানে থাকার অনুমতি দিচ্ছি। কাল সকালেই তোমাকে এখান থেকে বিদায় নিতে হবে। অবিশ্বাস্য! ক্ষমতার লোভে তুমি এত নিচে নামতে পারলে? যে মানুষকে তুমি জীবন সঙ্গী করেছিলে, আজ তাকেই তুমি নিঃস্ব করে দিলে। চরম লোভের বশবর্তী হয়ে সুমনা রমেশের সব সম্পত্তি দখল করে নিয়ে তাকে অমানবিকভাবে বাড়ি থেকে বের করে দিল। যে রমেশ একদিন সাগরের ভিটে কেড়ে নিয়েছিল, আজ সেই একইভাবে সে নিজেই গৃহহীন হল। আমি সব হারিয়ে ফেললাম। আজ জীবন আমাকে এমন এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে, যা সহ্য করার ক্ষমতা আমার নেই। সৃষ্টিকর্তার বিচার কত কঠিন আর কত নির্মম সত্য, আজ তা হাড়ে মজ্জায় টের পাচ্ছি। আমার লোভ আজ আমাকে পথের ভিখারি করে ছাড়ল। কি হয়েছে ভাই? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বড় কোনো ধাক্কা সামলাচ্ছেন। এই চড়া রোদে একা এভাবে বসে কাঁদছেন কেন? মনটা হালকা করতে চাইলে বলতে পারেন। হয়তো আপনার কষ্টের কিছুটা ভার আমার উপর পড়লে আপনি একটু শান্ত হবেন। আমি যে পাপ করেছি তার মাসুল কি কখনো শেষ হয়? আমি আমার আপন ভাইকে তিলে তিলে কষ্ট দিয়েছি, শুধু টাকার লোভে তার সব অধিকার কেড়ে নিয়েছিলাম। আজ নিজের কৃতকর্মের ফল ভোগ করছি। এখন কোন মুখে আমি তার সামনে গিয়ে দাঁড়াবো?
আমার অস্তিত্ব আজ নিজেই নিজের কাছে প্রশ্নবিদ্ধ। মানুষ প্রায়ই ভুলে যায় যে কর্মফল পৃথিবীতেই ভোগ করতে হয়। আমরা যে অহংকারের অট্টালিকা বানাই, সময়ের ঘূর্ণিপাকে তা বালুকণার মতোই ধুলোয় মিশে যায়। আজ আপনার এই দশা দেখে অন্তত এটুকু বুঝলাম, মানুষ যখন নিজের বিবেককে বিকিয়ে দেয়, তখন ভাগ্যও তার থেকে মুখ ফিরিয়ে নেয়। এখন আমি কোথায় যাব? আমার আপন বলতে আজ কেউ নেই। একসময় যাদের ঘিরে আমার পৃথিবী ছিল, আজ তারা সবাই আমাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। সব টাকা পয়সা আজ আমাকে একা করে দিল, যার জন্য আমি আজ পথের ধুলোয় বসে। কে আপন আর কে পর তা হয়তো পরিস্থিতির কঠিন কষাঘাত না পেলে বোঝা যায় না। মানুষ সাধারণত টাকা চেনে, সম্পদের চাকচিক্য চেনে, কিন্তু বিপদের ঝড়ে যখন সবকিছু উড়ে যায়, তখন কেবল আসল মানুষগুলোই পাশে থাকে। আজ যে একা হয়ে গেছেন, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমি আজ বুঝতে পেরেছি, অঢেল টাকা দিয়ে মানুষকে সাময়িক বশ করা যায় ঠিকই, কিন্তু ভালোবাসা কেনা যায় না। মানুষের দোয়া আর ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে মানুষ বড়ই নিঃস্ব। আজ নিজের জমানো পাহাড় সম সম্পদের চেয়েও আমি একজনের এক মুঠো ভালোবাসার জন্য তৃষ্ণার্ত হয়ে আছি। সাগরের কথা মনে পড়ছে, আমার সেই অবুঝ ভাইটি। ওকে ক্ষমা চাওয়ার মুখও আজ আমার নেই। আমি যে ওর ভিটে বাড়িটা পর্যন্ত কেড়ে নিয়েছিলাম, ওকে পথে বসিয়েছিলাম। ওই করুণাময় ভাইটার উপর যে অন্যায় আমি করেছি, তার প্রায়শ্চিত্ত কি কোনোদিন সম্ভব? ক্ষমা চাইলে হয়তো সে ক্ষমা করে দেবে। মানুষের মন যদি আকাশ সম বড় হয়, তবে সে অতীতের সব ক্ষত ভুলে নতুন করে হাত বাড়াতে জানে। আপনি গিয়েই দেখুন না, মানুষের রক্ত তো আর জল নয়। একবার গিয়ে দাঁড়িয়ে দেখুন, হয়তো সম্পর্কের নতুন কোনো অধ্যায় খুলে যেতে পারে। সে তো এখন অনেক দূরে, আমার থেকে বহু দূরে। আমি তাকে এত কষ্ট দিয়েছি যে আমার ছায়া দেখলেও হয়তো সে আঁতকে উঠবে। সে কি আমাকে আর কোনোদিন আপন করে নেবে, নাকি আমি চিরকাল অপরাধবোধের এই আগুনে জ্বলতে থাকব? পরদিন সকালে রাজা সাগর ও নদীকে সাথে নিয়ে গ্রামের দিকে যাত্রা করলেন। অনেক পথ চলার পর তারা যখন গ্রামে পৌঁছালেন, তখন চারিদিকে খবর ছড়িয়ে পড়ল যে মহারাজ নিজে বিচারের জন্য এসেছেন। গ্রামের মোড়ে এসে রাজা যখন ঘোড়া থেকে নামলেন, তখন পুরো গ্রামবাসী তাকে এক নজর দেখার জন্য ভিড় করল। সবাই সরে দাঁড়াও, মহারাজ এসেছেন। আজ নিশ্চয়ই গ্রামে কোনো বড় বিচার হবে। রাজার মুখটা বড় গম্ভীর লাগছে। থামো সবাই, আজ আমি কোনো রাজকীয় সফরের জন্য আসিনি। আজ আমি এসেছি এই গ্রামেরই সন্তান সাগর ও নদীর ওপর হওয়া অবিচারের বিচার করতে। মহারাজ, ঠিক ওই যে গাছতলাটা দেখছেন, ওখানেই ছিল আমাদের কুঁড়ে ঘর। রমেশ ও সুমনা মিলে আজ সেটা দখল করে রেখেছে। মহারাজ, আপনি ঠিক করবেন এখন আমাদের কি হবে। আমরা শুধু আমাদের ভিটেতে সম্মানের সাথে ফিরে যেতে চাই, এর বেশি কিছু না। আমি এসেছি তোমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। সুমনা কোথায়? তাকে এখনই, এই মুহূর্তেই আমার সামনে হাজির করা হোক। মহারাজ, সে তো এখন গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ, বড় অট্টালিকায় রাজত্ব করছে। আমাদের সাথে তো কথাই বলে না। চল, তার সেই অট্টালিকার রাজত্বের পতন ঘটাতে হবে। আজ অন্যায়ের গদি আর টিকবে না। আমি শুধু আমার ভিটে ফেরত চাই মহারাজ। আমার মনে হয় আমার ভাইয়ের ভুল ভাঙলে সে নিজেও হয়তো সংশোধন হয়ে যাবে। তুমি অনেক দয়ালু, কিন্তু অন্যায়কারী পার পাবে না। আইন সবার জন্য সমান, বিশেষ করে যখন কোনো আপন রক্ত বিশ্বাসঘাতকতা করে। রাজা সরাসরি সুমনার সেই বিশাল অট্টালিকায় উপস্থিত হলেন। অন্দরমহলের বিলাসিতা আর অহংকারে মত্ত সুমনা যখন দেখল রাজা তার দরজায় দাঁড়িয়ে, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে শুরু করল। রাজার তীক্ষ্ণ দৃষ্টিতে সুমনার সমস্ত দম্ভ নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। এটা কি তোমার বাবার বাড়ি, নাকি কোনো বৈধ উপায়ে কেনা সম্পদ, নাকি অন্যের ভিটে দখল করে গড়ে তোলা অট্টালিকা? এটা আমার বাড়ি মহারাজ। আমি তো আমার স্বামীর দেওয়া শক্তিতেই এখানে থাকি। কোনো আইন তো আমি ভাঙিনি। এই বাড়ির আসল মালিক সাগর। সে তো অনেক আগেই গ্রাম ছেড়ে চলে গেছে। তারা তো এখানে ছিলই না। আমি তো খালি জমিটুকুই উদ্ধার করেছি। সে হারায়নি, তুমি তাকে হারিয়েছ। লোভের ফাঁদে ফেলে তুমি তাদের ঘর ছাড়া করেছ, তা আমি খুব ভালো করেই জানি।
আপনি ভুল শুনছেন মহারাজ। সাগর নিজের ইচ্ছায় চলে গেছে। আমাকে ফাঁসানোর জন্য ওরা আপনাকে ভুল বলছে। সাগরের মুখে সব শুনেছি, আর আজ এই গ্রামের মানুষই আমার সাক্ষী। তুমি কি এখনো নিজের অপরাধ অস্বীকার করবে? আমি সব করব, শুধু আমাকে মাফ করুন মহারাজ। আমি আসলে ভুল পথে পা দিয়ে ফেলেছিলাম। ক্ষমতার সামনে তুমি সবাইকে ছোট করেছ। আজ সেই ক্ষমতার কাছেই তোমাকে মাথা নত করতে হবে। আপনি যা বলবেন তাই হবে। শুধু রাজদণ্ড থেকে আমাকে রেহাই দিন, আমি অন্যায়ের জন্য সব ফিরিয়ে দেব। রাজা যখন সুমনার বিচার করছিলেন, ঠিক তখনই গ্রামের রাস্তায় সাগর তার ভাই রমেশকে দেখতে পেল। রমেশের অবস্থা দেখে সাগরের বুকটা ফেটে যাচ্ছিল। সে আর স্থির থাকতে পারল না, সোজা ছুটে গেল ভাইয়ের কাছে। দুই ভাইয়ের দেখা হলো চোখের জলে। রমেশ, তুই এই অবস্থায়? নিজের ভাই হয়েও কেন তুই এমন কঠিন আর অন্ধ পথ বেছে নিয়েছিলি? ভাইয়া, আমাকে ক্ষমা কর। লোভের অন্ধত্বে আমি আমার নিজের মানুষগুলোকেই চিনতে ভুল করেছি। তুই এটা কি করলি আমাদের সাথে? একটা ভিটের জন্য তুই নিজের রক্তকে পথে বসালি। ভাই, টাকা আর ক্ষমতা আমাকে পুরোপুরি বদলে দিয়েছিল। আজ যখন সব হারিয়েছি, তখন বুঝলাম মানুষের চেয়ে বড় কোনো সম্পদ নেই। সুমনা সব কেড়ে নিয়ে আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি আজ সত্যি সর্বশান্ত। এখন সব ভুলে এসো রমেশ। আমরা তো এখনো বেঁচে আছি, এটাই কি আমাদের বড় পাওয়া নয়? আমি তোকে এক মুহূর্তের জন্য ঘৃণা করিনি রমেশ। তুই আমার ছোট ভাই, ভুল তো মানুষই করে। তুই কত মহান ভাইয়া। আমি তোকে ঘর ছাড়া করেছিলাম, আর আজ তুই আমাকে জড়িয়ে ধরছিস। ভাইয়ে ভাইয়ে মান অভিমান থাকে, কিন্তু ঘৃণা থাকা উচিত নয়। আমরা তো আবার এক হতে পারি। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবেন কিনা জানি না, তবে তোদের ক্ষমা আমার দরকার। গ্রামের খোলা ময়দানে তখন হাজারো মানুষের ভিড়। রাজা তার সিংহাসনে বসে আছেন, সামনে অপরাধী সুমনা, আর পাশে দাঁড়িয়ে সাগর, নদী ও রমেশ। পুরো গ্রাম থমথমে হয়ে আছে, সবার অপেক্ষা রাজার চূড়ান্ত রায়ের। আজ এই গ্রামের মানুষের সামনে আমি ঘোষণা করছি, এই ভিটে মাটি এবং অট্টালিকা সাগরের প্রাপ্য। সুমনা, তুমি অন্যায়ভাবে যা দখল করেছ, আজই সব দলিলপত্র সাগরের নামে হস্তান্তর করবে। মহারাজ, দয়া করুন। আমার ভুল আমি বুঝতে পেরেছি। এখন আমি সহায় সম্বলহীন। দয়া করে আমাকে জেল থেকে মুক্তি দিন। অন্যায়ের কোনো দয়া নেই সুমনা। তুমি যখন মানুষকে পথে বসিয়েছিলে, তখন তোমার মনে একটুও দয়া ছিল না। আইন তার নিজ গতিতেই চলবে। মহারাজ, আমি আপনার কাছে অনুরোধ করছি, ওর কোনো শাস্তি দেবেন না। ও আমার ভাইয়ের স্ত্রী, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। সাগরের মতো বড় মনের মানুষ আর দেখা যায় না। তুমি শুধু নিজের ভিটেই পেলে না, তোমার উদারতা দিয়ে তুমি আজও শ্রেষ্ঠ। ভাইয়া, আমি সব পাপের ফল ভোগ করতে রাজি আছি। আমার অন্যায়ের জন্য তুমি আমাকে ক্ষমা করো না, বরং আইনের শাস্তিই আমার প্রাপ্য। রমেশ, তোমার অনুশোচনাই তোমার বড় শাস্তি। সুমনা, তুমি যদি আজই স্বেচ্ছায় সব লিখে দাও, তবেই তোমাকে ক্ষমা করা হবে। আমি সব ফেরত দিচ্ছি মহারাজ। আমার এই লোভই আমাকে ধ্বংস করেছে। আমি আর কিছুই চাই না। আজ থেকে এই সম্পত্তির বৈধ মালিক সাগর। গ্রামের মানুষ সাক্ষী থাক, সত্যের জয় আজ প্রতিষ্ঠা হল। ধন্যবাদ মহারাজ, আপনি আমাদের জীবন ফিরিয়ে দিলেন। আজকের দিনটি আমাদের জন্য আশীর্বাদ হয়ে রইল। রাজার ন্যায় বিচার সম্পন্ন হল। সুমনা তার ভুল স্বীকার করে সম্পত্তি হস্তান্তর করল, এবং গ্রামের মানুষের মুখে মুখে তখন রাজার ন্যায়ের জয়গান শোনা গেল। আজকের এই বিশেষ ভিডিওটি উৎসর্গ করছি আমাদের প্রিয় সাগর ভাইয়া এবং নদী আপুকে। আপনাদের নামগুলো আমাদের গল্পের চরিত্রে ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।